আজ আমরা কথা বলবো ইতিহাসের সবচেয়ে ধনী ব্যক্তিকে নিয়ে। আর এই গল্পটা শোনার পর সম্পদ সম্পর্কে আপনার এতদিনের ধারণাই হয়তো বদলে যাবে। আচ্ছা, যদি জিজ্ঞেস করা হয় পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ধনী মানুষটি কে ছিলেন, কার নামটা প্রথমে মাথায় আসবে? না, আজকের দিনের কোনো বিলিয়নিয়ারের কথা ভাবলে কিন্তু ভুল হবে, কারণ আসল উত্তরটা এমন একজন যার সম্পদের পরিমাণটা কল্পনাও করা কঠিন। আসল উত্তরটা জানতে হলে আমাদের টাইম মেশিনে চড়ে প্রায় ৭০০ বছর পেছনে যেতে হবে, সোজা চতুর্দশ শতাব্দীর পশ্চিম আফ্রিকার মালি সাম্রাজ্যে। চলুন তাহলে যাত্রাটা শুরু করা যায়। তাহলে প্রশ্ন হল, মানসা মুসার সম্পদ ঠিক কতটা ছিল? সত্যি বলতে কি, তার ধন সম্পদ এতটাই বিশাল ছিল যে আজকের দিনের হিসেবেও তা মাপা প্রায় অসম্ভব। অর্থনীতিবিদরা বলেন তার সম্পদ ছিল আক্ষরিক অর্থেই অকল্পনীয়। বিষয়টা একটু বুঝিয়ে বলি। আজকের বিলিয়নিয়ারদের সম্পদ হল শেয়ার বাজার আর কোম্পানির ওপর নির্ভরশীল। মানে আজ আছে তো কাল হয়তো নেই। কিন্তু মানসা মুসার ব্যাপারটা ছিল একদম আলাদা। তার সম্পদ ছিল প্রাকৃতিক, মানে সোনা আর লবণের অফুরান্ত ভাণ্ডার। কিন্তু এত বিপুল সম্পদ এলো কোথা থেকে? উত্তরটা খুব সহজ। মালি সাম্রাজ্য নিজেই ছিল যেন একটা সোনার খনি, আর এটাই তাকে সে সময়ের এক অর্থনৈতিক সুপার পাওয়ারে পরিণত করেছিল। একবার ভাবুন তো, চতুর্দশ শতকের একদিকে ইউরোপ যখন একের পর এক যুদ্ধ আর দুর্ভিক্ষে বিপর্যস্ত, ঠিক সেই সময়ে মালি সাম্রাজ্য কিন্তু সোনা আর অন্যান্য প্রাকৃতিক সম্পদে ঝলমল করছে। দুটো ছবি যেন একেবারে বিপরীত। মালির এই অমচম সম্পদের পেছনের মূল রহস্যটা ছিল ট্রান্স সাহারা বাণিজ্য পথ। ভাবুন একবার, বণিকরা সাহারা মরুভূমি পার করে লবণ নিয়ে আসত, যা তখন সোনার মতোই দামি ছিল, আর তার বিনিময়ে মালি থেকে নিয়ে যেত খাঁটি সোনা। কি দারুণ একটা ব্যবস্থা, তাই না? আর মানসা মুসা কিন্তু শুধু ভাগ্যক্রমে ধনী হননি, তিনি ছিলেন একজন অত্যন্ত বুদ্ধিমান শাসক। তিনি টিম্বাকটু আর গাওয়ের মতো সব গুরুত্বপূর্ণ বাণিজ্যিক শহর নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসেন। এর ফলে পুরো বাণিজ্য পথটাই চলে আসে তার হাতের মুঠোয়। তবে মানসা মুসার গল্পটা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছিল একটা অবিশ্বাস্য ঘটনার পর, আর সেটা হল তার মক্কায় হজ যাত্রা। এটা শুধু একটা তীর্থযাত্রা ছিল না, এটা ছিল এমন এক মেগা ইভেন্ট যা পুরো বিশ্বের নজর কেড়ে নিয়েছিল। একবার শুধু সংখ্যাটা ভাবুন, ৬০,০০০ মানুষ। তার বিশাল যাত্রার সঙ্গে দলে ছিল সৈন্য, সাধারণ মানুষ, এমনকি দাসও। সবাই মিলে পাড়ি দিয়েছিল হাজার হাজার মাইলের এই দীর্ঘ পথ। শুধু তাই নয়, এই বিশাল মিছিলের সামনে ছিল ৫০০ জন বার্তাবাহক, আর তাদের প্রত্যেকের পরনে ছিল দামি রেশমি পোশাক এবং হাতে ছিল খাঁটি সোনার রাজদণ্ড। কি অসাধারণ একটা দৃশ্য! কিন্তু আসল চমকটা ছিল এর পরে। এই শোভাযাত্রায় ছিল প্রায় ৬০০ উট, আর প্রত্যেকটা উটের পিঠে বোঝাই করা ছিল প্রায় ৩০০ পাউন্ড করে সোনার গুঁড়ো। এটা কোনো কাফেলা ছিল না, এ ছিল যেন এক চলমান সোনার পাহাড়। যাত্রাপথে তিনি যখন কায়রোতে থামেন, তখন তিনি এত বেশি সোনা দান আর খরচ করেছিলেন যে শহরের অর্থনীতিতেই ধস নেমে যায়। বাজারে সোনার দাম একেবারে পড়ে যায়, আর এমন মুদ্রাস্ফীতি দেখা দেয় যা সামলাতে বহু বছর লেগে গিয়েছিল। ভাবা যায়। আর এই হজযাত্রার পরেই কিন্তু ইউরোপ প্রথম জানতে পারে পশ্চিম আফ্রিকার এই অবিশ্বাস্য সম্পদ সম্পর্কে। এর ঠিক পরে আক্ষরিক অর্থেই মালি সাম্রাজ্য আর তার সোনায় মরানো রাজা বিশ্বের মানচিত্রে জায়গা করে নেন। কিন্তু মানসা মুসার গল্পটা শুধু সোনা দানা বা টাকা পয়সার নয়। তার আসল উত্তরাধিকার হয়তো তার সম্পদের থেকেও অনেক বেশি মূল্যবান। তিনি তার সাম্রাজ্যকে জ্ঞান আর সংস্কৃতির এক আলোকবর্তিকায় পরিণত করেছিলেন। তিনি যখন মক্কা থেকে ফিরলেন, তখন সাথে করে নিয়ে এলেন সেই সময়ের সেরা জ্ঞানী, গুণী, পণ্ডিত আর স্থপতিদের। তাদের সাহায্যেই তিনি টিম্বাকটু শহরকে নতুন করে গড়ে তোলেন। সেখানে তৈরি হলো বিশাল সব মসজিদ, লাইব্রেরি আর একটা বিশ্বমানের বিশ্ববিদ্যালয়। খুব দ্রুত টিম্বাকটুর নামডাক জ্ঞান চর্চার কেন্দ্র হিসাবে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। এমনকি একটা কথা চালু হয়ে গিয়েছিল যে সোনা আসে দক্ষিণ থেকে, লবণ আসে উত্তর থেকে, কিন্তু জ্ঞান আসে টিম্বাকটু থেকে। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। ইতিহাসের সব বড় মানুষদের মতোই মানসা মুসাকে নিয়েও কিন্তু নানা মুনির নানা মত রয়েছে। চলুন এবার সেই দিকটা একটু দেখা যাক। বিষয়টা বেশ মজার। দেখুন, ইসলামিক লেখকদের বর্ণনায় তিনি একজন ধার্মিক, ক্ষমতাশালী আর মহান শাসক, কিন্তু মালির স্থানীয় মৌখিক ঐতিহ্য বা গ্রিওটদের গল্পে ছবিটা কিন্তু একদম অন্যরকম। তারা বলেন তিনি নাকি রাজকোষের অপচয় করেছিলেন আর বিদেশি সংস্কৃতিকে বেশি গুরুত্ব দিতেন।
এখান থেকে আমরা ইতিহাসের একটা খুব জরুরি বিষয় বুঝতে পারি কোনো ঘটনাকে পুরোপুরি জানতে হলে শুধু লিখিত ইতিহাস পড়লেই হবে না তার সাথে স্থানীয় মৌখিক ঐতিহ্যকেও গুরুত্ব দিতে হবে দুটো মিলিয়েই কিন্তু আসল ছবিটা পাওয়া যায়। তাহলে সব মিলিয়ে মানসা মুসার এই গল্পটা আজ আমাদের কাছে এত গুরুত্বপূর্ণ কেন? এর থেকে আমরা ঠিক কি শিখতে পারি? প্রথমত এই গল্পটা আফ্রিকা মহাদেশ সম্পর্কে আমাদের অনেক ভুল ধারণা ভেঙে দেয়। এটা আমাদের দেখায় যে মধ্যযুগে ইউরোপের বাইরেও এক অত্যন্ত ধনী, শক্তিশালী আর সাংস্কৃতিকভাবে উন্নত সাম্রাজ্য ছিল। আর সেই সময়কার বিশ্বটা বাণিজ্য, ধর্ম আর জ্ঞানের আদান-প্রদানের মাধ্যমে কতটা সংযুক্ত ছিল সেটাও আমরা বুঝতে পারি। সত্যি বলতে মানসা মুসার গল্প তো একটা উদাহরণ মাত্র। এটা আমাদের মনে করিয়ে দেয় যে প্রচলিত ইতিহাসের বাইরেও আরও অনেক গল্প লুকিয়ে আছে। এখন প্রশ্ন হলো, এমন আরও কত বিস্তৃত ইতিহাস আমাদের জানার জন্য অপেক্ষা করছে?